এই স্পিরিটরা, দুটো স্পিরিট ওখানে রয়েছে, এবং তারা যখন বেঁচে ছিল তারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, এবং দুজনেই বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। তাদের স্পিরিটটাকে কোনোভাবে ক্যাপচার করে, মানে ওই ভদ্রলোকের যিনি ভাই, মানে যিনি আমাদের ডেকেছেন আর কি, যার আর্থিক অবস্থা খারাপ, তার ভাই যেই তান্ত্রিকের কাছে যান, তিনি এদেরকে ক্যাপচার করে প্রয়োগ করেন। বলেছিলাম না কোনো দিনও ওকে ছেড়ে যাব না। তার যে ওয়ার্ক ডেস্কটা, যেখানে বসে তিনি কাজ করেন ওনার অ্যাপার্টমেন্টে, ফ্ল্যাটটাতে, পার্টিকুলারলি ওই জায়গাটাতে টেবিলের নিচ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। টেবিলের ঠিক নিচ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, অথচ হাই রাইজ অ্যাপার্টমেন্ট, ওখানে যে কোনো বেড়াল মোড়ে পড়ে থাকবে কি ইঁদুর মোড়ে পড়ে থাকবে এরকম কোনো চান্স খুবই কম। তা সত্ত্বেও ওরকম বেরোচ্ছে, উনি দেখলেন কিছুই নেই, তাও গন্ধ বেরোচ্ছে। এবার ঠিক ওই জায়গাটাতে একটু গঙ্গা জল ছিটিয়ে আর হনুমান চালিসা যখন চালালেন, মুহূর্তের মধ্যে সেই গন্ধটা কিন্তু হাওয়া হয়ে গেল। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে, যেহেতু হনুমান চালিসা নিয়ে কথা হচ্ছে, আমি হনুমান চালিসা পাঠ করি, তো আমার বা অনেক দর্শকের এটাই প্রশ্ন যে দিনে অন্তত কতবার পাঠ করা উচিত? কারণ অনেকে বলে 7 বার, 3 বার, 11 বার, তো মিনিমাম কতবার পাঠ করা উচিত হনুমান চালিসা? আচ্ছা, অফ ক্যামেরায় দেবদীপদা বলছিলেন যে উনি সাক্ষী রয়েছেন এমন কিছু অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা। আমরা একেবারে সেই ঘটনায় চলে যাব। কি হয়েছিল দেবদীপদা? হয়েছিল বলতে, এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার একজন ক্লায়েন্টের সাথে ঘটে। তা তিনি আমার সঙ্গে প্রথম যোগাযোগ করলেন অন্যরকম একটা কারণে, মানে ফোন করে আমাকে যখন জানালেন ওনার সমস্যার কথাটা, উনি বলছেন যে ওনার আর্থিক দিকে প্রচণ্ড রকম প্রবলেম একটা হচ্ছে, এবং উনি একটা ব্যবসা করেন, যেই ব্যবসার স্থানটা একদম ওনার বাড়ির নিচেই, দোতলা বাড়ি, ওপরে উনি থাকেন পরিবার নিয়ে, আর নিচে ওনার একটা ব্যবসা আছে। তা ব্যবসাটা হচ্ছে আপনার স্টেশনারি আইটেমসের ব্যবসা, বই খাতাপত্রের ব্যবসা। এবার ওই ব্যবসাটা সামহাউ খুব একটা ভালো চলছে না, এবং যতটা তিনি ইনভেস্ট করছেন ওই ব্যবসাতে সেই অনুযায়ী রিটার্ন আসছে না, প্রচুর ধার দেনায় তিনি জড়িয়ে পড়েছেন, এবং ধীরে ধীরে কিন্তু শরীর খারাপ এই সমস্ত ব্যাপারগুলোও হচ্ছে। তো এবার এই যে ঘটনাগুলো একজন মানুষের জীবনে ঘটে, এগুলো সবই তো আমরা জন্মছক দেখে বুঝতে পারি যে কেন হচ্ছে, তারপরে আমরা সলিউশনের দিকে যাই। এবার আমি দেখলাম যে ওনার যে পিরিয়ডটা চলছে আর কি, যেই প্ল্যানেটারি ট্রানজিটগুলো ওনার চলছে, তাতে এরকম হওয়ার কথা। এবার তখন তিনি, মানে আমি যখন ওনাকে কিছু রেমেডিস বলতে গেছি বা কিছু সমস্যার সমাধানের কথা বলতে গেছি, তখন তিনি আমাকে বলছেন যে দেখুন, এটা একটা ব্যাপার আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে আমার কিন্তু খুব একটা নর্মাল মনে হচ্ছে না। মানে ওই ভদ্রলোক বলছেন আর কি। আমি তা বললাম যে কেন? তা বলছে যে না, আমার নিজেরই ভাই, সে আমার শত্রু, এবং সে চায় না যে আমাদের পরিবারটা একটু সুখ স্বাচ্ছন্দ্যের মুখ দেখুক, একটু আমাদের পরিবারের একটা সমৃদ্ধি হোক, এটা সে চায় না। একটা শত্রুতা, একটা জেলাসি অনেক দিন ধরেই ওর আমার প্রতি রয়েছে। তা আমার মনে হচ্ছে কিছু একটা নেগেটিভ কোনো বা কোনো ভয়ঙ্কর টাইপের কোনো ক্রিয়াকর্ম করা হয়েছে, যার কারণে আমার এই ব্যবসাটা দাঁড়াচ্ছে না ঠিক মতো, এবং ব্যবসাতে আমার একটা মন্দা দেখা যাচ্ছে, এরকম ইত্যাদি ইত্যাদি নানান রকম ব্যাপার। তা আমি বললাম যে আপনার কেন এরকম মনে হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকই যে হয়েছে এটা আপনার কেন মনে হচ্ছে? তা তখন তিনি বলছেন যে না, অনেক সিমটমস রয়েছে, অনেক উপসর্গ রয়েছে যেগুলো মিলে যাচ্ছে, মানে যেগুলো প্রেত চালান হলে পরে বা কোনো রকম মারণ ক্রিয়া বা স্তম্ভন ক্রিয়া হলে পরে যেই ব্যাপারগুলো দেখা যায়, সেই ব্যাপারগুলো কিন্তু আমার বাড়িতে ঘটছে। কীরকম ঘটছে? প্রথমত, দেওয়ালগুলোতে নানান রকম আঁকিবুকি ফুটে উঠছে, ড্যাম্প ধরছে, ঠিক আছে? ওনার 5 বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে, সে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে চিৎকার করে ওঠে, কান্নাকাটি করে, এবং সেই
টাইমিংটা কিন্তু মোরাললেস সেম, 3টে থেকে 3:30-এর মধ্যে রাতের বেলা। এবং কান্নাকাটিটা যখন করে তখন যেই ঘাটটাতে ও ঘুমায়, আমাদের সাথেই তো ঘুমায়, যেই ঘাটটাতে ঘুমায় তার উল্টো দিকে দেওয়ালের দিকে তাকিয়ে সে কাঁদে। এবং মানে কাঁদছে যখন, তখন মনেই হয় যে কাউকে একটা দেখতে পেয়ে সে কাঁদছে, অথচ কাউকে দেখা যায় না কিন্তু। ঠিক আছে, এইটা 2 নম্বর হচ্ছে কারণে অকারণে বাড়ির লোকেদের মধ্যে প্রচণ্ড রকম অশান্তি লেগে যাচ্ছে তুচ্ছ তুচ্ছ ব্যাপারে। ঠিক আছে, জলের বোতলটা টেবিলের এই সাইডে নেই কেন, ওই সাইডে আছে, এই নিয়ে ঝামেলা লেগে যাচ্ছে। আর যখন লাগছে তখন সেটা মানে কি বলবো, মানে প্রায় খুনোখুনির আগের পর্যায়ে চলে যাচ্ছে, এরকম টাইপের। আচ্ছা, আর্থিক অনটন তো আছেই, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, কোনো হিসেব রাখা যাচ্ছে না। হ্যাঁ, প্রচুর শরীর খারাপ হচ্ছে, একজনের জ্বর হচ্ছে, সেই জ্বরটা সারতে সারতে আরেকজনের লেগে যাচ্ছে, তারটা হতে হতে আবার আরেকজনের, নানান রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। এবং পরিবারের মানে ওই ভদ্রলোকের যিনি স্ত্রী, তিনি একটু বেশি মাত্রায় অসুস্থ হচ্ছেন, অথচ মেডিকেল টেস্ট করে কিন্তু রিপোর্ট সব নর্মাল, কিছু ধরা পড়ছে না। তাই? হ্যাঁ, তা এই যে সিমটমগুলো, এইগুলো কিন্তু সবগুলোই প্রেত চালানের সিমটম। তার সাথে আরও অনেক কিছু রয়েছে, ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যাওয়া, তারপর বাড়িতে যে সমস্ত কল আছে, পাইপ আছে, সেগুলো বারবার করে ফুটো হয়ে যাওয়া, ফুটো হয়ে তার সেখান থেকে জল লিকেজ হওয়া, খাবার পচে যাওয়া। হ্যাঁ, রান্না করা খাবার যেগুলো বেঁচে যাচ্ছে, ফ্রিজে রাখা সত্ত্বেও সেগুলো পচে যাচ্ছে। ঠিক আছে, তা এই সিমটমগুলো কিন্তু মানে প্রেত চালানের সিমটম বা এরকম নিম্নমার্গের কোনো ক্রিয়াকর্মের সিমটম। তা আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করছি, আমি আমার টিম নিয়ে, আমি তো একা কাজ করি না, আমার সঙ্গে আরও 2 জন রয়েছেন, তা আমি তাদেরকে নিয়ে একবার আপনাদের বাস্তুটা ভিজিট করব এবং যেই জায়গাটাতে আপনার ব্যবসা, আমি সেই জায়গাটাও একটুখানি দেখব। তা ওখানে গিয়ে মানে ওদের বাড়িটাতে যখনই প্রবেশ করছি, তখনই মনে হচ্ছে যেন পুরো বাড়িটার মধ্যে একটা নেগেটিভিটি পুরো স্টাক হয়ে রয়েছে, মানে একদম দম বন্ধ করার মতো একটা পরিবেশ। দরজা জানলা সব কিন্তু খোলা, এমন না যে ঘরের মধ্যে আলো বাতাস ঢুকছে না, ব্যাপারটা কিন্তু তা নয়। কিন্তু কিছু একটা যেন আবদ্ধ হয়ে রয়েছে ঘরটার মধ্যে, একটা স্টাফি ব্যাপার। বাড়ির কিছু কিছু ঘর যেখানে গেলে টেম্পারেচারের যে ফ্লাকচুয়েশন সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমরা সাধারণত জানি যে দোতলা বাড়ি হলে পরে গ্রাউন্ড ফ্লোরটা একটু ঠান্ডা বেশি থাকে, ওপরতলাটা গরম হয়। এটা তো একটা সাধারণ যুক্তিযুক্ত ব্যাপার, কারণ সূর্যের আলোটা ডাইরেক্টলি ছাদের ওপর পড়ছে, ঘরটা তেতে থাকবে। কিন্তু দোতলায় চারদিকে দরজা জানলা খোলা, কিন্তু ওনাদের বেডরুমে যখন আমি প্রবেশ করছি, ওটা দিনের বেলা ছিল, কিন্তু এমন না যে আমরা রাতের বেলায় গেছি বা সেদিন একটু বৃষ্টি হয়েছে, এমন না, সেদিন বেশ ভালো রকম গরম ছিল। আমরা যখন ঢুকলাম সেই ঘরটাতে হঠাৎ মনে হলো যেন টেম্পারেচার ড্রপ করছে, সেই যে তাঁতানো গরমটা সেটা নেই, যেটা কিন্তু গরমকালে খুব অস্বাভাবিক একটা মানে ঘরের ক্ষেত্রে। মানে নেগেটিভ স্পিরিট যখন ধারে কাছে থাকে তখন হ্যাঁ, টেম্পারেচার ফ্লাকচুয়েট করে এবং সেটা খুব চোখে পড়ার মতো করে এরকম। এইবার আমরা যখন ওই ঘরটা থেকে বেরিয়ে একটা প্যাসেজ মতো রয়েছে, যেই প্যাসেজের একটা ফ্রন্ট থেকে আরেক মানে একটা সাইড থেকে আরেকটা সাইড গেলে রান্নাঘর আর তার পাশে একটা বাথরুম রয়েছে, ওই প্যাসেজটাও আমরা মনে হলো প্রচণ্ড রকম নেগেটিভ। এবং কিছু শ্যাডোই ফিগার কিন্তু আমরা দেখতে পেলাম, যেটা একটু মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এবং ওই পার্টিকুলার জায়গাটাতেই কিন্তু ওদের ওপর যে স্পিরিট চালান করা হয়েছে বা প্রয়োগ করা হয়েছে, তারা কিন্তু ওই জায়গাটাতেই ঘোরাফেরা করছে, ওই পার্টিকুলার প্যাসেজটাতেই ঘোরাফেরা করছে এবং মাঝে মধ্যে বেডরুমে আসছে। এইবার প্রসেস হচ্ছে মানে প্রথমে তো বুঝতে হয় যে ওখানে আদৌ কোনো স্পিরিটের অস্তিত্ব আছে কিনা বা কোনো চালান হয়েছে কিনা। যদি থাকে, এবারে হচ্ছে তাদের সঙ্গে কমিউনিকেট করা। কমিউনিকেশন বলতে এখানে কিন্তু প্ল্যানচেট বা ওইরকম কিছু না, পুরোটাই মেডিটেশনের মাধ্যমে করতে হয়। সেখানে তন্ত্রও থাকতে পারে, এঞ্জেল থেরাপিও থাকতে পারে। তা আমার যে যেই টিমটা নিয়ে আমি কাজ করি, সেখানে একজন তান্ত্রিক ভদ্রলোক রয়েছেন এবং আমি নিজেও
মেডিটেশন বলতে আমি এঞ্জেল থেরাপিটা বেশি প্র্যাকটিস করি, তা সেটার মাধ্যমে আমরা কমিউনিকেট করবার চেষ্টা করলাম। তা সেটার থেকে জানা গেল যে ওই স্পিরিটরা, দুটো স্পিরিট ওখানে রয়েছে, এবং তারা যখন বেঁচে ছিল তারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, এবং দুজনেই বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। তাদের স্পিরিটটাকে কোনোভাবে ক্যাপচার করে, মানে ওই ভদ্রলোকের যিনি ভাই, মানে যিনি আমাদের ডেকেছেন আর কি, যার আর্থিক অবস্থা খারাপ, তার ভাই যেই তান্ত্রিকের কাছে যান, তিনি এদেরকে ক্যাপচার করে প্রয়োগ করেন। ঠিক আছে, আর আমি তো বলেইছি যে কীরকমভাবে ক্যাপচার করে, হ্যাঁ, কি তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়, এই ব্যাপারগুলো তো মানে খুব নিম্নমার্গের কাজ। এইবার এখানে বোঝা গেল যেহেতু শত্রুতা করা হয়েছে, মারণ ক্রিয়া করা হয়েছে, স্তম্ভন করা হয়েছে, তাই এখানে তন্ত্রের কাজ তন্ত্র ছাড়া কাটানো যাবে না, তন্ত্র দিয়েই কাটাতে হবে। তো সেখানে কিছু উগ্র হোম যজ্ঞের আয়োজন করা হলো। উগ্র হোম মানে দশমহাবিদ্যার যে উগ্র রূপ যেগুলো রয়েছে, তারা হতে পারেন, ধূমাবতী হতে পারেন, ছিন্নমস্তা হতে পারেন, বগলামুখী হতে পারেন। তা এইগুলোর কিছু প্রয়োগ ওখানে করা হলো, এনাদের হোমযজ্ঞ করা হলো, নিয়ে তারপর তাদেরকে আস্তে আস্তে ওখান থেকে রিমুভ করা গেল। তা এইরকম টাইপের ব্যাপার হয়, আজকের দিনে দাঁড়িয়েও হচ্ছে। আচ্ছা, নেগেটিভ স্পিরিট যখন আমাদের চারপাশে রয়েছে, সবার ক্ষেত্রে কিভাবে বুঝবে মানুষ যে এর জন্য তো অনেকের আর্থিক সমস্যা হচ্ছে, কারণ হ্যাঁ। বাড়িতে যদি এরকম নেগেটিভ স্পিরিট বা কিছু থাকে, তার জন্য মানুষ কি করতে পারে? আচ্ছা দেখুন, স্পিরিট ঘরে মানে আছে কি না, মানে স্পিরিট ঘরে থাকলে পরে বা কোনো একটা পরিবারে যদি এসে বাসা বাঁধে, তাহলে তার প্রথম কাজই হচ্ছে আর্থিক দিকটাকে ধসানো। তারপরে তো যা যা বললাম আমি, মানে শরীরে রোগ ভোগ, কারণে অকারণে অশান্তি লেগে যাচ্ছে, বাড়িতে একে অপরকে সহ্য করতে পারছে না, বাড়ির লোকজন যখন বাইরে বেরোচ্ছে, বাইরে গিয়েও তারা কারণে অকারণে অপমানিত হচ্ছে অন্য লোকেদের কাছে, দুর্ঘটনায় জড়িয়ে পড়ছে, এরকম নানান রকম ব্যাপার ঘটে। এবার এইগুলো ঘটছে মানেই যে স্পিরিট রয়েছে এমনও কিন্তু কোনো ব্যাপার নেই, হয়তো তার জন্ম ছক অনুযায়ী এইগুলো ঘটার কথা, তাই ঘটছে। আবার অনেক সময় স্পিরিটের উপস্থিতির জন্যও এগুলো হয়। এবার যাই ঘটুক না কেন, মানে স্পিরিট বাড়িতে থাকলে পরে সেটাকে টেম্পোরারিলি একটুখানি রিমুভ করা বা টেম্পোরারিলি তাদেরকে একটু ঠেকিয়ে রাখার জন্য যেটা করণীয়, প্রথমত হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে হবে বা নিয়মিত শুনতে হবে, নিজে পাঠ না করলেও শুনতে হবে। আমি এমনও ঘটনা দেখেছি যে মানে হনুমান চালিসার ভাইব্রেশনটা এতটাই স্ট্রং যে একজন ব্যক্তি আমার কাছে এসেছিলেন, বহুদিন আগের কথা আমি বলছি এটা, তিনি এসেছিলেন মানে ফোনে যোগাযোগ করেছিলেন, তিনি ব্যাঙ্গালোরে থাকেন একটা ফ্ল্যাটে। তার যে ওয়ার্ক ডেস্কটা, যেখানে বসে তিনি কাজ করেন ওনার অ্যাপার্টমেন্টে, ফ্ল্যাটটাতে, পার্টিকুলারলি ওই জায়গাটাতে টেবিলের নিচ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, টেবিলের ঠিক নিচ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, অথচ হাই রাইজ অ্যাপার্টমেন্ট, ওখানে যে কোনো বেড়াল মোড়ে পড়ে থাকবে কি ইঁদুর মোড়ে পড়ে থাকবে এরকম কোনো চান্স খুবই কম। তা সত্ত্বেও ওরকম বেরোচ্ছে, উনি দেখলেন কিছুই নেই, তাও গন্ধ বেরোচ্ছে। এবার ঠিক ওই জায়গাটাতে একটু গঙ্গা জল ছিটিয়ে আর হনুমান চালিসা যখন চালালেন, মুহূর্তের মধ্যে সেই গন্ধটা কিন্তু হাওয়া হয়ে গেল। তাই হনুমান চালিসার যে ঝংকার, যে ভাইব্রেশনটা, সেটা কিন্তু মারাত্মক পাওয়ারফুল, মানে এর থেকে পাওয়ারফুল মন্ত্র বোধহয় আমি ব্যক্তিগতভাবে অন্তত আমি দেখিনি। এটা একটা, নিজে পাঠ না করতে পারলেও আজকালকার দিনে ইউটিউব আছে, ইউটিউবে চালিয়ে দিয়ে ফুল ভলিউমে চালিয়ে দিতে পারে, যাতে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় সেই মন্ত্রের ধ্বনি যেন ইকোড হয়, এটা একটা আছে। আর হচ্ছে সিম্পলি মানে যখন এরকম প্রবলেমগুলো হবে তখন রাম নাম নিতে হবে, রাম নাম। একদম। এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে রাম নাম নিলে পরে, হ্যাঁ, আগেকার দিনে আমাদের যে দিদা ঠাকুমাদের মুখে যে গল্পগুলো শুনতাম, ভূতের গল্প, সেখানেও আমরা দেখেছি যে রাম নাম। তো তখন এটাকে আমরা শিশুসুলভভাবে শুনেছি বা একটু মজার ছলে নিয়েছি, কিন্তু এটাও প্রমাণিত যে রামের নাম নিলে পরে এটা কিন্তু মারাত্মকভাবে কার্যকর। এবং মানুষ যখন মরে যায় তখন তো তার চারপাশের মানুষরা বলে রাম নাম সত্য হ্যায়। হ্যাঁ, সেটা তো বলেই।
অবাঙালিদের মধ্যে এই চলটা আছে প্রচুর, আমাদের বাঙালিরাও একই ব্যাপার করি আমরা। তা এবার এই রাম নাম, এটা মেডিটেশনের মতো করে রামের নামটা বারবার করে রাম কথাটাকে রিপিট করতে হবে। তাহলে কি অরা স্ট্রং হয়? অরা স্ট্রং হয় মারাত্মকভাবে, মারাত্মকভাবে অরা স্ট্রং হয়। এটা গেল। আর নেগেটিভিটি যদি থাকে ঘরের মধ্যে কি করা যেতে পারে, এটাও একটা খুব ঘরোয়া একটা রেমেডি। একটা ধুনুচিতে নারকেলের ছোবড়া, ডেলা কর্পূর, শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর অল্প একটুখানি সর্ষে, এই সমস্ত কিছু দিয়ে সেটাকে জ্বালিয়ে সেই ধোঁয়াটাকে বাড়ির চারদিকে ছড়াতে হবে। ঠিক আছে, এটাকে বাড়ির চারপাশে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এটাতে কিন্তু মানে নেগেটিভিটি বেরোবে। এইবারে দেখুন ব্যাপারটা হচ্ছে কীরকম, যত স্ট্রং কাজ হবে তত এই ঘরোয়া রেমেডি কম কাজ করবে। এগুলো সাময়িকভাবে একটা রিলিফ পাওয়া, কিন্তু এগুলো কোনো পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন পেতে গেলে সেখানে হোমযজ্ঞ করতে হয়, তারপর দশমহাবিদ্যার কিছু হিলিং আছে। এবারে দেখুন যারা এঞ্জেল থেরাপি জানে, যারা রেইকি হিলিং জানে, তারা অনেক সময় এঞ্জেলিক সিম্বল আছে, রেইকির কিছু সিম্বল আছে, সেগুলো দিয়েও কিন্তু গৃহবন্ধন করে রাখতে পারে। আচ্ছা, ঠিক আছে। এবং এক এক সময় এমনও দেখা গেছে যে এঞ্জেল থেরাপি বা রেইকির মাধ্যমে এত পাওয়ারফুলি চারদিক বন্ধন করেছে যে তার উপরে আর কিছু প্রয়োগ কোনোদিন করাই যায়নি। ঠিক আছে, সেটাও হতে পারে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে, যেহেতু হনুমান চালিসা নিয়ে কথা হচ্ছে, আমি হনুমান চালিসা পাঠ করি, তো আমার বা অনেক দর্শকের এটাই প্রশ্ন যে দিনে অন্তত কতবার পাঠ করা উচিত? কারণ অনেকে বলে 7 বার, 3 বার, 11 বার, তো মিনিমাম কতবার পাঠ করা উচিত হনুমান চালিসা? দেখুন, একটা মন্ত্রের ক্ষেত্রে না মিনিমাম ম্যাক্সিমাম বলে কিছু ব্যাপার থাকে না, যে যতবার পারে করতে পারে। তবে সাধারণত এটা বলা হয়, মানে আমি 7 বারও করতে পারি, 11 বারও করতে পারি। এবার 11 বার করেই যে আমাকে বন্ধ করে দিতে হবে তেমনটা কোনো মানে নেই। আমি চাইলে 13 বার 14 বারও করতে পারি। কিন্তু আজকের এই ডায়নামিক লাইফে মানুষের হাতে সময় কম, তাই আমি একটাই কথা বলি যে যখনই পাঠ করা হোক না কেন, সেটা যদি সম্পূর্ণ ভক্তি আর বিশ্বাসের সাথে করা হয় সেটাই কার্যকরী। তবে সাধারণত বলে যে শনিবার এবং মঙ্গলবারে একটু ফ্রিকোয়েন্সিটা এটা একটু বাড়াতে হয়। আচ্ছা, সময়টা কোন সময় পাঠ করা ভালো? সাধারণত সন্ধ্যের দিকেই মানুষ করে। ঠিক আছে, সকালের দিকেও করতে পারে। মানে আমি ওই যে বললাম না, মন্ত্রের অ্যাজ সাচ কোনো টাইমিং নেই। সূর্য প্রণাম মন্ত্র ছাড়া বাকি যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো যে কোনো টাইমেই পাঠ করা যায়। আচ্ছা, এই যে আমাদের অ্যাস্ট্রোলজিতে যে 9টা গ্রহের কথা আমরা বলি, এই নবগ্রহেরও মন্ত্র আছে, সেটারও কোনো আলাদা করে টাইমিং হয় না। দিনে 3 বার করে জপ করতে পারলেই এটা এনাফ।